প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজকে পড়ব মেজর ডালিমের নিজের লেখা বই আমি মেজর ডালিম বলছি। মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন। ডালিম বলছি। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। পাকিস্তানের রাজনীতির পরিণাম, স্বাধীনতার সংগ্রাম এবং আমাদের সিদ্ধান্ত। জাতীয়তাবাদী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ। এ অঘটন এড়ানো সম্ভব ছিল। পাকিস্তানের মতো একটি বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক ছিল তা নিশ্চিত করার জন্য নিম্নে বর্ণিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল জাতীয় পরিসরে। ১. সব জাতীয় এলিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা। ২. বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐক্যমত এবং একটি কার্যকারী ব্যবস্থা গড়ে তোলা। ৩. সর্বক্ষেত্রে একতা ভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। ৪. জাতির লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা। ৫. যে কোনো বিচ্ছিন্নবাদী প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া, বল প্রয়োগের মাধ্যমে নয় এবং তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই। ৬. অর্থনৈতিক সুবিধাদি যাতে জনগণ পর্যন্ত পৌঁছে তা নিশ্চিত করা। আধুনিকীকরণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা। জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাদির সুষম বণ্টন নিশ্চিত করা। এ ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না, কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক অবকাঠামোতে বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতিক দেশের অখণ্ডতা বজায় রাখা। ধারণা করা চলে ন্যায্য অধিকার পাবার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী কিছুকাল হয়তো বা প্রলম্বিত শিল্পায়নের পরিকল্পনা এবং স্তিমিত আধুনিকীকরণ প্রক্রিয়াকেও মেনে নিত। যে কোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজে দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তারা পড়শির সমাজে অর্জিত ধনসম্পদের বড়াই করার সুযোগ না পায়। একটি দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে। বৈষম্য এবং বিভক্তি এক অথবা একাধিক জাতিগত রাষ্ট্রের জন্ম দেয়, ফলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরই হয় সমূহ ক্ষতি। এই জন্যই বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায় শ্রেণী স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটোই বজায় রাখার জন্য। কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতির স্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন, কিন্তু কোনো ক্রমেই তাদের একে অপরের সহ্য শক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয়। তেমনটি হলে বিচ্ছিন্নবাদের বিপদসংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যাবে। তথাকথিত ইসলাম ও ইসলামিক রাষ্ট্রের পাঞ্জাবি মোহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকেই বাঙালিদের নিঃস্ব, হীনমনা এবং পশ্চাৎমুখী জনগোষ্ঠী হিসেবে গণ্য করে আসছিল। তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের ওপর একটি বোঝা স্বরূপ। তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়বাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালির জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সঙ্গতিপূর্ণ নয়। যাই হোক না কেন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে
আইয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদদ এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মেলান। সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের ওপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। পশ্চিম পাকিস্তানি এলিট শাসক শ্রেণী অসঙ্গতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য, পশ্চাদমুখী এবং হিন্দু মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করেন। এই ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তদুপরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের ওপর হানে চরম আঘাত। এখানে আবারও উল্লেখ করতে হয়, মুজিবের ৬ দফায় কোনো নতুন কিছু ছিল না। অতীতে বহুবার এ ধরনের দাবিসমূহ বাঙালি সাংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন। আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ। এ ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান। দেশ জুড়ে জনগণ তখন আইয়ুব শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে। আইয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টা তো করেইনি, বরং পাঞ্জাবি মোহাজের এলিট শ্রেণীর কায়েমি স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরও দুঃসংহত করে তোলে। সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব এরকম ছিল না বললেই চলে। ৬০-এর দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়েছিল, ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালির রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রুশক্তি ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে। বাংলাভাষী জনগণ যারা দ্ব্যর্থহীনভাবে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেননি। পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠী সব শেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সত্যিটাই অতি সহজে ভুলে গিয়েছিলেন পশ্চিমা শাসকগণ। যদিও বাহ্যিকভাবে মুজিবের দাবিগুলো ছিল চরম প্রকৃতির, পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে। বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার। তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো। তারা চাইছিল স্বৈরাচারী একনায়কতন্ত্রের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার। স্বৈরাচারী একনায়কতন্ত্র তাদের অতীতের হিন্দু আধিপত্য ও অত্যাচার এবং ঔপনিবেশিক শাসককেই জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল। এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে, বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্যই মূলত সংগ্রাম করেছিল, কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এটা জোর দিয়েই বলা চলে যে আইয়ুব শাহীর পতনকালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণতি ছিল না। জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসকচক্র বাঙালি এলিট শ্রেণী জনগণকে আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক সংস্কৃতি এবং ভাষাগত বৈষম্যকে পুনর্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে। এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং
জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিত্বকে উস্কে দিতে। বাঙালিত্বের চেতনাই তখন আঠার মতো বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল। অসম উন্নয়ন, শোষণ, বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা ওই ধরনের লোভী যোগ যা একে অপরকে শুষে বেঁচে থাকে সেই সময় অবধি যখন সশস্ত্র সংঘাত অথবা গণ অভ্যুত্থানের বিকল্প কোনো পথ খোলা থাকে না। দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহাবিপর্যয়ের অপেক্ষা করছিল 60-এর দশকের শেষে। অন্তিম অবস্থায় সামরিক জান্তার রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় 25-26 মার্চ 1971-এর আর্মি ক্র্যাকডাউন। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্যাৎ করার জন্য বর্বরোচিত সশস্ত্র অভিযান শুরু করে সমস্ত বাঙালি জাতির বিরুদ্ধে। এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি। পাকিস্তান 1947 থেকে 1971। 1971-এর মুক্তি সংগ্রাম পর্যন্ত ঘটনা প্রবাহ। পাকিস্তানের গঠন প্রকৃতিটিই ছিল কিছুটা অস্বাভাবিক। ভৌগোলিকভাবে এই দেশের দুই অংশের মধ্যে 1000 মাইলেরও ব্যবধান সৃষ্টি করে রেখেছিল ভারত। নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক, ভাষা এবং আর্থসামাজিক দিক দিয়েও এই দুই অংশের মাঝে ছিল বড় ধরনের ব্যবধান। এই সমস্ত ব্যবধানগুলো ক্রমশ বেড়ে যায় ক্ষমতাসীন গোষ্ঠীদের ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করার নীতি গ্রহণের পরিপ্রেক্ষিতে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি অন্যায়ভাবে গায়ের জোরে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, যাতে করে রাজনৈতিকভাবে পুরো দেশের ওপর তাদের প্রাধান্য বজায় রাখা সম্ভব হয় এবং অর্থনৈতিকভাবে শোষণ কায়েম করা যায়। পাকিস্তান সৃষ্টির জন্মলগ্নেই সংঘাতের সূত্রপাত ঘটে, যখন 1948 সালে জনাব মোহাম্মদ আলী জিন্না গভর্নর জেনারেল হিসেবে ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো হয় বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে। এরপর 1952 সালে ভাষা আন্দোলনের সময় রক্তের বিনিময়ে পূর্ব বাংলার জনগণ তাদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ়তা ব্যক্ত করেন, যার ফলে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। 1954 সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে, কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এদের হাতে ক্ষমতা দিতে নারাজ হয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালায়। ফলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। একের পর এক সরকারের পতন ঘটানোর তামাশা শুরু করা হয় অতি চাতুরতার সাথে, যার অজুহাতে পরে 1958 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশ সামরিক শাসন জারি করে। 60-এর দশকের ঘটনাবলী পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ণ স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর অন্য কোনো উপায়েই তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সব ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানবাসীদের উপর চলতে থাকে বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীদের অবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাৎভূমি হিসেবে দেউলিয়া হয়ে পড়ে পূর্ব পাকিস্তান। 1961 থেকে 62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের মধ্যে প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয়। 1966 সালে স্বায়ত্তশাসন এবং ন্যায্য অধিকার অর্জন করার জন্য শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ তাদের 6 দফা প্রোগ্রাম পেশ করে।
এতে জাতীয়তাবাদী চেতনায় এক নতুন মাত্রার যোগ হয়। 6 দফা ছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের দাবি। এতে ক্ষমতাশীল গোষ্ঠী আতঙ্কিত হয়ে ওঠে শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত কর দেশদ্রোহিতার অভিযোগে কারাবন্দী করে। কিন্তু বাংলাদেশের সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা দেশব্যাপী এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন, যার ফলে 1969 সালের ফেব্রুয়ারি মাসে আইয়ুব সরকার তাকেও তার সহকর্মীদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মার্চ মাসে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই অংশেই আইয়ুব বিরোধী আন্দোলনের চাপে জেনারেল আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তার স্থলাভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান 1970 সালে পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন করান। সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেন্দ্র এবং প্রাদেশিক সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে। কিন্তু সামরিক জান্তা এবং পশ্চিম পাকিস্তানের ধূর্ত রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টোর যোগ সাজসে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফন্দি ফিকির করতে থাকেন। তাদের এই ধরনের কূটকৌশলের জবাবে পূর্ব পাকিস্তানের জনগণ এক অসহযোগ আন্দোলন শুরু করে 1971-এর 3রা মার্চ থেকে। 2রা মার্চ পূর্ব বাংলার ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার এই উদ্যোগের জন্য শেখ মুজিব জনাব রবকে তিরস্কার করেছিলেন। এর চাক্ষুষ সাক্ষী আজও অনেকেই বেঁচে আছেন। 3রা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শেখ মুজিবের উপস্থিতিতে। অপ্রত্যাশিত এই ঘটনার ফলে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং সভা শেষে শোভাযাত্রার নেতৃত্ব দিতে অসম্মতি জ্ঞাপন করেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয়েছিল সভা শেষে গণমিছিলের নেতৃত্ব দেবেন শেখ মুজিব। 7 মার্চ রেসকোর্সের বিশাল জনসমুদ্রে তার বহুল প্রচারিত বক্তব্য রাখেন। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কিন্তু বক্তৃতা শেষ করার সময় তিনি ঘোষণা দেন, জয় বাংলা, জয় পাঞ্জাব, জয় সিন্ধু, জয় বেলুচিস্তান, জয় সীমান্ত প্রদেশ এবং জয় পাকিস্তান। তার এই বক্তৃতা পরদিন সবকটি দৈনিক পত্রিকাতেই ছাপানো হয়। অবশেষে ক্ষমতা হস্তান্তরের সব আলোচনায় যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন সামরিক জান্তা অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সংকটের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের ওপর। 25শে মার্চ 1971-এর কালো রাতে চালানো হয় পাশবিক শ্বেত সন্ত্রাস। 6 দফা আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো। 6 দফা। 1. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে। তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকিবে। সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে। আইন সভাসমূহের সার্বভৌমত্ব থাকিবে। সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সাংসদীয় গণতান্ত্রিক। জাতীয় এবং ফেডারেটিং ইউনিট সমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে। 2. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে: প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি। অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশসমূহের হাতে থাকিবে। 3. পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের 2টি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে, অথবা 2 অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে।
শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হইতে পারে। এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে, 2 অঞ্চলের 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য দায়ী থাকিবেন। বিষয়গুলো হল: ক, 2 উইংয়ের জন্য 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করিতে হইবে, অথবা 1, সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে, কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হইবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ ও অর্থ পাচার হইতে না পারে। খ, আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য, আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানের। 1, 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য, অথবা একটি মুদ্রা ব্যবস্থাই চালু থাকিবে, তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভেতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয়। 4, সকল প্রকার ট্যাক্স, খাজনা, ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউর একটা অংশ ফেডারেল তহবিলে জমা হইবে। এভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে। সংশোধিত আর্থিক লেনদেন, আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলোর। ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য। দেশের সংবিধান নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে। সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দেবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য। দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে। সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেল ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায়, যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলো ওপর ক্ষেত্রবিশেষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 5, 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে। এইসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ারে থাকিবে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা 2 অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় হইবে। বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের থাকিবে। সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেল ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেল ইউনিট কী অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকিবে। দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে, সেই বিধানও সংবিধানে থাকতে হইবে। 6, পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে আত্মনির্ভরশীল করিতে হইবে। সংশোধিত জাতীয় নিরাপত্তা স্বার্থে ফেডারেল ইউনিটগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে। পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল 6 দফায়। 6 দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল। যাই হোক, তবুও বলতে হয় 6 দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ।
1965 সালে পাক ভারত যুদ্ধের পরই 6 দফা ঘোষিত হয়। সামরিক চুক্তি থাকা সত্ত্বেও 1965 সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপত ছিল না। এই বিষয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান আমেরিকান সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল। তাই নয়, বিকল্প উপায় হিসেবে আইয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। তার এই উদ্যোগকে আমেরিকান সরকার তাদের স্বার্থবিরোধী বলে মনে করে। তাই আইয়ুবের ঔদ্ধত্যের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমেরিকা আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে। এই চক্রান্তে মদত জোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিগদ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম। ওই চক্রান্তের ফসল হিসেবেই বেরিয়ে আসে 6 দফা। যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হোসেন, ডক্টর রেহমান সোবহান, ডক্টর নুরুল ইসলাম, প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন 6 দফার জন্মদাতা, কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হলো 6 দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ড ফাউন্ডেশনের মদতপুষ্ট হয়ে এই 6 দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন। 6 দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয়, শুধুমাত্র আইয়ুব খানকে তার বেয়াদবির উপযুক্ত শিক্ষা দেবার জন্যই প্রণীত হয়েছিল। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনোই কাউকে কোনোরূপ সাহায্য আমেরিকা করেনি, কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি। এ ব্যাপারে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত জে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন। রাজনৈতিক অবমৃষ্যতা থেকে একচ্ছত্র নেতায় পরিণত 6 দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। 1954 সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হন। হক ভাসানীর যুক্তফ্রন্টের সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ করেই শেখ মুজিব তার গুন্ডাপান্ডা নিয়ে অতর্কিত অধিবেশন কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছোড়াছুড়ি করে অধিবেশন বন্ধ করে দেয়। ওই তাণ্ডবলীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতর রূপে আহত হয়ে। এই অপকর্মের নেপথ্যে হোসেন শহীদ সরোয়ার্দির হাত ছিল। এই ঘটনা পরবর্তীকালে আইয়ুব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয়। 6 দফায় কেন্দ্রীয় সরকার দেশদ্রোহিতার গন্ধ পায়। তাদের ধারণা হয় 6 দফা দেশকে দ্বিখণ্ডিত করারই একটি কূটকৌশল। যদিও 6 দফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদপত্র, 6 দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসকদের দ্বারা কী ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকেই। যাই হোক, শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায়। যদিও আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না। নেতাদের গ্রেফতারের ফলে 6 দফা আন্দোলনে ভাটা পড়ে। সেই ক্রান্তিলগ্নে আবারও অগ্রণীর ভূমিকায় এগিয়ে আসে জাগ্রত ছাত্র সমাজ। বাংলার সিংহপুরুষ মাওলানা ভাসানীর পৃষ্ঠপোষকতায় তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে 11 দফার আন্দোলনকে জনপ্রিয় করে তুলে দেশব্যাপী এক দুর্বার গণ আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল। 11 দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য স্ব অধিকার ও স্বায়ত্তশাসনের দাবি। সারা পূর্ব পাকিস্তানে 11 দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার প্রচণ্ডতায় ম্লান হয়ে গিয়েছিল
আওয়ামী লীগের ৬ দফা। মাওলানা ভাসানী এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে সক্ষম হয়েছিলেন, যার জন্য সামরিক শাসকেরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়ে রেসকোর্সে এক বিশাল জনসভায় মুজিব তার ভাষণে বলেছিলেন, জেল থেকে মুক্তি পাবার পর আমি দেখলাম আওয়ামী লীগের ৬ দফা ছাত্রদের ১১ দফায় বিলীন হয়ে গেছে। জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করলেন। তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশি জনগণের একচ্ছত্র নেতা হিসেবে। কিন্তু এমনটি হওয়ার পেছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না। আমাদের জাতীয় ইতিহাসে নেতারা সবাই সবকালে চলেছেন পেছনে, কিন্তু জনগণ কখনোই কোনো ক্রান্তিলগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এটা এক ঐতিহাসিক বাস্তবতা যার আবর্তে জাতি আজও ঘুরপাক খাচ্ছে। সেই সময় জাতি উন্মুখ হয়ে উঠেছিল স্ব অধিকার ও স্বায়ত্তশাসন পাওয়ার জন্য। তারা হয়ে উঠেছিল অস্থির, ধৈর্যহারা এবং বিস্ফোরক মুখর। কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে। বিস্ফোরক মুখ জাতিকে এগিয়ে নেয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রে পরীক্ষিত একজন বিচক্ষণ নেতার প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন। মাওলানা ভাসানী ছিলেন তেমন মাপের একজন নেতা, কিন্তু বয়সের ভারে তিনি তখন অনেকটাই দুর্বল। নেতা হিসেবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছে আপোষহীন বৃহত্তর গরিব জনগোষ্ঠীর বন্ধু হিসেবে। তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞতারও অভাব ছিল না, কিন্তু তার ছিল না সংগঠন ভিত্তিক শক্তি। এ কারণেই এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না গণ আন্দোলনের চড়াই উতরাই পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লবে রূপান্তরিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা। তার পক্ষে শ্রদ্ধার ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেও এটা কার্যকারী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। অন্যদিকে আগরতলা ষড়যন্ত্র মামলা দৈবক্রমে শেখ মুজিবকে রাতারাতি এক কিংবদন্তির নায়কে পরিণত করেছিল। ভাসানীর সক্ষমতার মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন, তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকে একচ্ছত্র নেতা হিসেবে তখন গ্রহণ করে নিয়েছিল, একান্ত বাধ্য হয়ে কোনো বিকল্প না থাকায়। স্বাধীন বাংলাদেশের চিন্তা করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও, কিন্তু শেখ মুজিব কখনো পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কথা চিন্তা করেনি। তিনি স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন মাত্র। আগরতলা ষড়যন্ত্র মামলার ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত করতে থাকে আইয়ুব মোনেম চক্র। তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারা ভেবেছিলেন মানুষ যখন জানতে পারবে শেখ মুজিব ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে। কিন্তু পরিণাম হলো সম্পূর্ণ উল্টোটাই। প্রকাশিত ধারা বিবরণীর মধ্যেই পরিস্ফুটিত হয়ে উঠল আইয়ুব মোনেম চক্রের ঘৃণ্য চক্রান্ত। এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ধরে নেয়। ফলে সারা বাংলায় মানুষ আইয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ে। এখানে আবারও উল্লেখ করতে হয় যে আইয়ুব বিরোধী আন্দোলনের পূর্ব পাকিস্তানও মুখ্য এবং অগ্রণী ভূমিকা ছিল ছাত্র সমাজের। তারা ইতিমধ্যেই সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামে রূপ দেবার লক্ষ্যে 11 দফার ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। 11 দফার ভেতরেই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে। 11 দফার ভিত্তিতেই বাংলার মাটিতে 1969 সালের গণ আন্দোলনের জোয়ার এক প্রচণ্ড রূপ ধারণ করে। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবি:
স্বৈরাচারী সরকারের দীর্ঘদিনের অনুসৃত জনস্বার্থ বিরোধী নীতির ফলেই ছাত্র সমাজ ও দেশবাসীর জীবনে সংকট ক্রমশ বৃদ্ধি পাইতেছে। শাসন শোষণের নিপীড়নে অতিষ্ঠ ছাত্র জনতা আন্দোলনের পথে আগাইয়া আসিয়াছে। আমরা ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে নিম্নোক্ত 11 দফা দাবিতে ব্যাপক ছাত্র গণ আন্দোলনের আহ্বান জানাইতেছি। 1. ক. সচ্ছল কলেজসমূহকে প্রাদেশিকরণের নীতি পরিত্যাগ করিতে হইবে এবং জগন্নাথ কলেজ সহ প্রাদেশিকরণকৃত কলেজসমূহকে পূর্ব অবস্থায় ফিরাইয়া দিতে হইবে। খ. শিক্ষার ব্যাপক প্রসারের জন্য প্রদেশের সর্বত্র বিশেষ করিয়া গ্রামাঞ্চলে স্কুল কলেজ স্থাপন করিতে হইবে এবং বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুল কলেজসমূহকে সত্বর অনুমোদন দিতে হইবে। কারিগরি শিক্ষার প্রসারের জন্য পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল ও কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করিতে হইবে। গ. প্রদেশের কলেজসমূহে দ্বিতীয় শিফটে নৈশ আইএ, আইএসসি, আইকম ও বিএ, বিএসসি, বিকম এবং প্রতিষ্ঠিত কলেজসমূহে নৈশ এমএ ও এমকম ক্লাস চালু করিতে হইবে। ঘ. ছাত্রবেতন শতকরা 50% হ্রাস করিতে হইবে, স্কলারশিপ ও স্টাইপেন্ডের সংখ্যা বৃদ্ধি করিতে হইবে এবং ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে স্কলারশিপ ও স্টাইপেন্ড কারিয়া নেওয়া চলিবে না। হল হোস্টেলের ডাইনিং হল ও ক্যান্টিন খরচার 50% সরকারি সাবসিডি হিসেবে প্রদান করিতে হইবে। চ. হল ও হোস্টেলের সমস্যার সমাধান করিতে হইবে। ছ. মাতৃভাষার মাধ্যমে সর্বস্তরে শিক্ষার ব্যবস্থা করিতে হইবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা করিতে হইবে। শিক্ষকের বেতন বৃদ্ধি করিতে হইবে এবং স্বাধীন মতামত প্রকাশের অধিকার দিতে হইবে। জ. অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করিতে হইবে। ঝ. মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে হইবে এবং অটোমেশন প্রথা বিলোপ, নমিনেশনে ভর্তি প্রথা বন্ধ, মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল, ডেন্টাল কলেজকে পূর্ণাঙ্গ কলেজে পরিণত করা প্রভৃতি মেডিকেল ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে। নার্স ছাত্রীদের সকল দাবি মানিয়া লইতে হইবে। প্রকৌশল শিক্ষার অটোমেশন প্রথা বিলোপ, 10% ও 75% রুল বাতিল, সেন্ট্রাল লাইব্রেরির সুব্যবস্থা, প্রকৌশল ছাত্রদের শেষ বর্ষেও ক্লাস লইতে হইবে। পলিটেকনিক ছাত্রদের কন্ডেন্স কোর্সের সুযোগ দিতে হইবে এবং বোর্ড ফাইনাল পরীক্ষা বাতিল করিয়া একমাত্র সেমিস্টার পরীক্ষার ভিত্তিতেই ডিপ্লোমা দিতে হইবে। টেক্সটাইল, সিরামিক, লেদার টেকনোলজি এবং আর্ট কলেজ ছাত্রদের সকল দাবি অবিলম্বে মানিয়া লইতে হইবে। আইইআর ছাত্রদের 10 দফা, সমাজ কল্যাণ কলেজ ছাত্রদের, এমবিএ ছাত্রদের ও আইন ছাত্রদের সমস্ত দাবি মানিয়া লইতে হইবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগ আলাদা ফ্যাকাল্টি করিতে হইবে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের ন্যায্য দাবি মানিয়া লইতে হইবে। কৃষি ডিপ্লোমা ছাত্রদের কন্ডেন্স কোর্সের দাবি সহ কৃষি ছাত্রদের সকল দাবি মানিয়া লইতে হইবে। ট্রেনে, স্টিমারে ও লঞ্চে ছাত্রদের আইডেন্টিটি কার্ড দেখাইয়া শতকরা 50% কনসেশনস টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে। মাসিক টিকিটেও এরূপ সুবিধা দিতে হইবে। পশ্চিম পাকিস্তানের মতো বাসে 10 পয়সা ভাড়ায় শহরের যে কোনো স্থানে যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে। দূরবর্তী অঞ্চলে বাস যাতায়াতে 50% কনসেশন দিতে হবে। ছাত্রীদের স্কুলে ও কলেজে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে। সরকারি ও আধা সরকারি উদ্যোগে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের 50% কনসেশন দিতে হইবে। চাকরির নিশ্চয়তা বিধান করিতে হইবে। কুখ্যাত বিশ্ববিদ্যালয়
অর্ডিন্যান্স সম্পূর্ণ বাতিল করিতে হইবে এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন দিতে হবে। থ শাসক গোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির প্রামাণ্য দলিল জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট ও হামিদুর রহমান কমিশন রিপোর্ট সম্পূর্ণ বাতিল এবং ছাত্র সমাজ ও দেশবাসীর স্বার্থে গণমুখী বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা কায়েম করিতে হইবে। 2 প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করিতে হইবে। বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হইবে। দৈনিক ইত্তেফাক পত্রিকার ওপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিতে হইবে। 3 নিম্নলিখিত দাবিসমূহ মানিয়া লইবার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হইবে। ক দেশের শাসনতান্ত্রিক কাঠামো হইবে ফেডারেশন শাসনতান্ত্রিক রাষ্ট্রসংঘ এবং আইন পরিষদের ক্ষমতা হইবে সার্বভৌম। খ ফেডারেল সরকারের ক্ষমতা দেশ রক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রা এই কয়েকটি বিষয়ে সীমাবদ্ধ থাকিবে। অপরাপর সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা হইবে নিরঙ্কুশ। গ 2 অঞ্চলের জন্য একই মুদ্রা থাকিবে। এই ব্যবস্থায় মুদ্রা কেন্দ্রের হাতে থাকিবে, কিন্তু এই অবস্থায় শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকিতে হইবে যে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হইতে না পারে। এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক অর্থনীতির প্রবর্তন করিতে হইবে। ঘ সকল প্রকার ট্যাক্স, খাজনা, করধার্য ও আদায়ের সকল ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে। ফেডারেল সরকারের কোনো কর ধার্য করিবার ক্ষমতা থাকিবে না। আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউর নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হইবে। এই মর্মে রিজার্ভ ব্যাংকসমূহের উপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রে থাকিবে। ফেডারেশনের প্রতিটি রাষ্ট্র বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করিবে এবং বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির এখতিয়ারাধীন থাকবে। চ পূর্ব পাকিস্তানে মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠনের ক্ষমতা দিতে হইবে। পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা নির্মাণ ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন করিতে হইবে। 4 পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধু সহ সকল প্রদেশের স্বায়ত্তশাসন প্রদান করত সাব ফেডারেশন গঠন। 5 ব্যাংক, বিমা, পাট ব্যবসা ও বৃহত্তর ভারী শিল্প জাতীয়করণ করিতে হইবে। 6 কৃষকদের উপর হইতে খাজনা ও ট্যাক্সের হার হ্রাস করিতে হইবে এবং বকেয়া খাজনা ও ঋণ মওকুফ করিতে হইবে। পাটের সর্বনিম্ন মূল্য মণ প্রতি 40 টাকা নির্ধারণ ও আখের ন্যায্য মূল্য দিতে হইবে। 7 শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস দিতে হইবে এবং শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করিতে হইবে। শ্রমিক স্বার্থ বিরোধী কায়দা কানুন প্রত্যাহার করিতে হইবে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করিবার ক্ষমতা প্রদান করিতে হইবে। 8 পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জনসম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে। 9 জরুরি আইন প্রত্যাহার, নিরাপত্তা ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করিতে হইবে। 10 সিয়াটো সেন্টো পাক মার্কিন সামরিক চুক্তি বাতিল করিয়া জোট বহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কায়েম করিতে হইবে। 11 দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র, শ্রমিক, কৃষক, রাজনীতিক কর্মী ও নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার ও আগরতলা ষড়যন্ত্র মামলাসহ সকল রাজনৈতিক কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহার করিতে হইবে। ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগ গ্রহণ করে। শেখ মুজিবের নির্দেশেই মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয়। এই দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আষাঢ়ে গল্প উপস্থাপন করে। সেই লোমহর্ষক ক্রান্তিলগ্নে নেমে আসে 25-26 মার্চের সেই কালো রাত্রি। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে শায়েস্তা করার জন্য। 25 মার্চের বর্বরতা আধুনিক কালের সব নজিরকেই ছাড়িয়ে যায়।
হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে। সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণ রেহাই পায়নি শ্বেত সন্ত্রাসের হত্যাযজ্ঞ থেকে। ঢাকা, চিটাগং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয়, নিষ্ঠুর অভিযান। প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি। জাতির এক ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেবার জন্য, কিন্তু সব অনুরোধেই উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে। আত্মরক্ষার জন্যই অন্য উপায় হয়ে জনপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। প্রতিরোধ সংগ্রামে নেতৃত্বদানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন, আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি, অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। একই পরিহাস! সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে, তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে, দীর্ঘ সংগ্রামে চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায়, সে নেতাই ক্রান্তি লগ্নে জাতিকে পিছে ফেলে রেখে খোড়া যুক্তি তুলে বহাল তবিয়াতে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি। মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা, কিন্তু সে ক্ষণিকের জন্য মাত্র। আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচানোর প্রচেষ্টায়। মুজিব গ্রেফতার হওয়ার সাথে তারাও পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন। এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হয়েছিল। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। এই অবস্থায় ২৬শে মার্চ রাতে চিটাগাংয়ে অবস্থিত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচার্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতারের মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের। তার আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহান মুক্তি সংগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ। Under circumstances, however, I hereby declare myself as a provisional head of the স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট। অবশ্য পরবর্তী ঘোষণায় এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার ফুসরত কারো ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে এক পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয়। প্রথম গল্পটি ছিল ২৫শে মার্চ দিবাগত রাতে গ্রেফতারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সামরিক অভিযানের প্রাক্কালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। অতএব ওই গল্প ধোপে টেকেনি। দ্বিতীয় গল্পে বলা হয় ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয়। ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমদকে শেখ মুজিবের সেই ঘোষণা বাণীটি পৌঁছে দিয়েছিলেন। চট্টগ্রামের কোনো নোঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়্যারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না, কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল। তাছাড়া ঢাকার ওয়্যারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে। সুতরাং এ গল্পও সারহীন প্রমাণিত হয়। শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল
সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটিও নথিবদ্ধ করা হয়েছে। কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এই কাহিনীটাও আষাঢ়ে গল্প মাত্র। প্রথমত, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন, টেলিগ্রাফ, ঢাকা বেতার, ওয়্যারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে। এবার দেখা যাক ঢাকা ইপিআরের মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানোর প্রশ্নটি। ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে, তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে এই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত। তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআরের হেডকোয়ার্টার এবং পিলখানা সিগন্যাল সেন্টার 23শে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল। তারপরের কথা থাক। তারপরও কথা থাকে, চট্টগ্রামের ইপিআরের দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম, যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম। পরবর্তী পর্যায়ে 1 নং সেক্টরে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয়। মুক্তিযুদ্ধের ওপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন, কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাওয়ার ব্যাপারে কিছু লেখেননি। কেন? সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো, সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে? তারপরও প্রশ্ন থাকে, চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আর এক নেতা আব্দুল হান্নান, যিনি 30শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন, তিনিই বা কেন তার প্রচারণায় একবারও উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার কথা? অতএব 26শে মার্চ মেজর জিয়াই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয়।